তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে রুম লক করে ফেললেন, আপনারা রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? অবশেষে সব ফাঁস করলেন মানসী প্রকৃতি। আলভি তিথি এক রুমে থাকার প্রমাণ দেখুন ভিডিওতে। ঢালিউডের ছোট পর্দার অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিনেতা আলভি, অভিনেত্রী তিথি এবং মানসী প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক আলোচিত ইস্যু। সম্প্রতি লাইভে এসে মানসী প্রকৃতি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে চাপা থাকা কিছু বিষয় এবার সামনে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন এটি শুধুই ব্যক্তিগত দ্বন্দ্বের প্রকাশ। তবে যাই হোক, মানসী প্রকৃতির বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিথি প্রশ্ন তোলেন, যদি সত্যিই কোনো অনৈতিক ঘটনা ঘটে থাকে তাহলে এতদিন কেন কেউ তা প্রকাশ করেনি। তার দাবি, যদি তিনি এবং আলভি একসাথে কোনো রুমে দরজা বন্ধ করে থাকতেন তাহলে সেই সময় বিষয়টি নিয়ে কথা বলা উচিত ছিল। এতদিন পরে সেই অভিযোগ তোলা কতটা যুক্তিযুক্ত সেটি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে তিথির এই বক্তব্যের জবাব দিতে খুব বেশি সময় নেননি মানসী প্রকৃতি। লাইভে এসে তিনি সরাসরি তিথিকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন তুলেছেন এবং নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। মানসী প্রকৃতির দাবি, তিনি নিজের চোখে যা দেখেছেন সেটাই বলেছেন এবং সেই সত্য তিনি বারবারই বলবেন। লাইভে মানসী প্রকৃতি বলেন, একটি শুটিংয়ের সময় সেখানে নারী শিল্পী হিসেবে মূলত তারা দুজনেই উপস্থিত ছিলেন। সে সময় প্রত্যেকের জন্য আলাদা রুমের ব্যবস্থা ছিল বিশ্রাম নেওয়া এবং ড্রেস পরিবর্তনের জন্য। কিন্তু তার দাবি অনুযায়ী তিথি নিজের রুমে না গিয়ে সরাসরি আলভির রুমে যেতেন এবং সেখানেই দীর্ঘ সময় অবস্থান করতেন। মানসী প্রকৃতির কথায় বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হওয়ায় তিনি তার স্বামীকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তখন তার স্বামী তাকে পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে বলেন, কারণ শুটিংয়ের সঙ্গে অনেক মানুষের অর্থ এবং সম্মান জড়িত ছিল। যদি সেই সময় কোনো বড় ঝামেলা তৈরি হতো তাহলে পুরো শুটিংই বন্ধ হয়ে যেতে পারত। তিনি আরও দাবি করেন, বিষয়টি তিনি চুপ করে সহ্য করেননি, প্রয়োজনীয় জায়গায় তিনি বিষয়টি জানিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী তিনি এই বিষয়টি আলভির স্ত্রী ইকরাকেও জানিয়েছিলেন। তবে এরপর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। মানসী প্রকৃতির মতে যখন ইকরার কানে এসব কথা পৌঁছায় তখন আলভি বিষয়টি বুঝতে পারেন এবং এরপর থেকে ইকরাকে তাদের সঙ্গে মিশতে দেননি। এর আগে ইকরার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল বলেও তিনি উল্লেখ করেন, কিন্তু সেই ঘটনার পর থেকেই দূরত্ব তৈরি হয়। লাইভে মানসী প্রকৃতি আরও বলেন, তিনি কোনো ভিত্তিহীন অভিযোগ করছেন না, তিনি যে দৃশ্য নিজের চোখে দেখেছেন সেটাই তুলে ধরছেন। তার দাবি, তিথি প্রায়ই আলভির রুমে যেতেন এবং সেখানে দরজা বন্ধ করে দীর্ঘ সময় কাটাতেন। সেই সময় তারা ঠিক কী করতেন সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেন না, তবে ঘটনাটি তার কাছে প্রশ্নের জন্ম দিয়েছিল। এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ মানসী প্রকৃতির বক্তব্যকে সত্য বলেও মনে করছেন, আবার অনেকেই বলছেন বিষয়টি একতরফা অভিযোগ হতে পারে এবং প্রকৃত সত্য জানতে হলে সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনা জরুরি। অন্যদিকে তিথিও ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতে অনেক সময় শুটিং সেটে কাজের প্রয়োজনে শিল্পীরা একসাথে বিভিন্ন রুমে যাতায়াত করতেই পারেন, সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। এদিকে পুরো ঘটনাকে ঘিরে আলভির পক্ষ থেকেও এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ছে। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভি, কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। শুক্রবার 6 মার্চ রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জাহের আলভি দাবি করেন তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। শুধু তাই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন তিনি। আলভি তার পোস্টে আরো দাবি করেছেন তিনি থাকা সত্ত্বেও 2010 সালে আফরা ইবনাত খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন, এমনকি বাসরও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন জাহের আলভি। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানা রকম মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আরেক অভিনেত্রী তাসনুবা তিশা আলভির উদ্দেশ্যে লেখেন, আমি মনে করি এখনই সময় এসেছে আলভির উচিত, যিনি আমাদের মাঝে নেই তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা যিনি তার সন্তানের মা। এরপর আলভি তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, এখন তারা খুব নোংরা খেলা খেলছে, এখনই এটা বন্ধ করা উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ধাপে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি, ফলাফল ঘোষণা, নির্বাচনের প্রতিটি ধাপে কারচুপি করা হয়েছে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী এ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের জবাবে প্রশ্ন তুলে মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদে কি জামায়াত ইসলামী ছাড়া কোনো বিরোধী দল আছে? তিনি বলেন, আপনি তো বলেছেন যারা বিরোধী দলে আছে তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেননি। আমরা বিশ্বাস করি আপনি একা এই ইঞ্জিনিয়ারিং করতে পারেননি। রাজধানীর ধানমন্ডির আশপাশ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ৭ মার্চ ভোরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের প্রধান সড়ক এলাকা থেকে ভোলা জেলার বাসিন্দা জসিমউদ্দিন ও বরগুনার বাসিন্দা মনির গাজী নামে ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া কলাবাগান থানা পুলিশ স্কয়ার হাসপাতালের আশপাশ এলাকা থেকে একটি মিছিল ৩২ নম্বরের দিকে যাওয়ার সময় ৩ নারী সহ মোট ৪ জনকে আটক করে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক জানান, আজ ভোরে ১০ থেকে ১২ জন ফুলের তোড়া হাতে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বর দিকে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের সড়ক থেকে ৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন রুনা বেগম, জনতা বেগম এবং আকসারি খানম উর্মি ও সোহেল মিজি। এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, রাসেল স্কয়ারের সামনে থেকে মনির ও জসিম নামে যে ২ জনকে আটক করা হয়েছে তারা কোনো মিছিলে অংশ নেননি। ধারণা করা হচ্ছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজনের অপেক্ষায় ছিলেন। তারা নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তিনি আরো জানান, ওই ২ জনের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ওই ২ জনের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়। শুক্রবার ৬ মার্চ রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে সময় আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র, দলীয় প্রধানের ছবি। সে সময় বিস্ফোরণ করা হয় ২টি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সাথে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাক বিতণ্ডা হয়। বিষয়টি ওই দিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে ধারণা করছেন স্থানীয় বিএনপি কর্মীরা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।